পুরো বাড়ি মেহমানে গিজগিজ করছে, কোথাও গিয়ে শান্তি নেই। কেউ না কেউ এসে চেঁচামেচি শুরু করে দেয়। আজ আমার বড় ভাই রবিনের গায়ে হলুদ। একটু আগে অনুষ্ঠান শেষ হয়েছে। আমি রাব্বি লেখাপড়া শেষ করে ভাইয়ের সাথে আব্বুর অফিসে দেখাশোনা করছি। আমি খুব অল্পতেই রেগে যাই, আর এই জন্য সবাই আমাকে ভয় পায়, শুধু বড় আপু ছাড়া। এই হইচই আর ভালো লাগছে না, তাই নিজের রুমে চলে আসি। রুমে এসে দেখি আমার মামাতো বোন ফাতেমা আমার রুমে বসে আছে। আমাকে দেখে ভয়ে দাঁড়িয়ে যায়। তুই আমার রুমে কেন? তুই জানিস না আমি আমার রুমে কাউকেই অ্যালাউ করি না? বাহিরে খুব মানুষ, আর কিছু ছেলেরা আমার দিকে কেমন করে তাকিয়েছিল। পেট বের করে শাড়ি পরলে তো ছেলেরা তাকিয়ে থাকবেই। এত বড় শাড়ি দিয়ে পেট ঢাকা যায় না? ভাইয়ার কথা শুনে আমি পেটের দিকে তাকিয়ে দেখি নাভি বের হয়ে আছে। আমি তাড়াতাড়ি শাড়ির আঁচল দিয়ে পেট ঢেকে নিই। আমার রুম থেকে যা, আমি ঘুমাবো। এত লোকের মাঝে আমি হোয়াট হ্যাপেন্স? শাকসুনির মতো হাঁটছিস কেন? দাঁড়াও, আগে হেসে নিই, তারপর বলছি। মুখ বন্ধ করবি নাকি থাপ্পড় খাবি? আমার ধমক শুনে ফাতেমা চুপ হয়ে যায়। আমি ওর দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে আছি। তোমাকে হলুদে একদম বোকা বোকা লাগছে। কার এত বড় সাহস তোমার মতো রাক্ষসকে হলুদ লাগিয়েছে? এতে হাসার কি আছে? কোথায় লেখা আছে আমার গায়ে হলুদ লাগাতে পারবে না? না, সেটা নেই, কিন্তু তার সাহসটা কত বড় ভাবছি যে তোমার গালে হলুদ লাগিয়েছে। শাট আপ! আপু লাগিয়েছে। ও আচ্ছা, তাই তো বলি, আপু ছাড়া এই সাহস আর কার হবে? অন্য কেউ হলে এতক্ষণে তুমি তো তার ঘাড় মুটকে দিতে। মেজাজটা 440 হয়ে গেল। ওকে এভাবে হাসতে দেখে ওর সামনে গিয়ে দু হাত দেয়ালের সাথে চেপে ধরে আমার গালে লেগে থাকা হলুদ ওর গালে আমার গাল ঘষে দিয়ে লাগিয়ে দেই। আমাকে যদি হলুদ লাগিয়ে বোকা লাগে তাহলে তোকেও আমার মতোই। কথা শেষ করার আগে আর দেখি ফাতেমার চোখ থেকে পানি পড়ছে। ওর চোখে পানি দেখে আমি কেন জানি নিজেকে ঠিক রাখতে পারি না। কি হলো, তুই কান্না করছিস কেন? তুমি এটা কি করলে? আমার বান্ধবী বলেছে যদি কোনো ছেলে কোনো মেয়েকে হলুদ লাগিয়ে দেয় তাহলে তার সাথে তার বিয়ে হতে হয়। হোয়াট? এই স্টুপিড মার্কের কথা তোকে তোর কোন বান্ধবী বলেছে? স্টুপিড কথা নয়, এটা সত্যি, তুমি জানো না? যদি এমন হয় তাহলে পরে ভেবে দেখব। কি ভেবে দেখবে? তুমি কি আমাকে বিয়ে করবে নাকি? যে হাসতেই জানে না আমি তাকে বিয়ে করব না? তোকে বিয়ে করার জন্য আমি তো হাত পা ধুয়ে নেমেছি, তাই না? আর কতক্ষণ এভাবে ধরে রাখবে? হাত ব্যথা করতেছে তো। কি শক্তি শরীরে! আমি ফাতেমার হাত ছেড়ে দিয়ে ওর থেকে দূরে এসে দাঁড়াই। ফাতেমা মাথা নিচু করে দরজার কাছে গিয়ে বলে, রাব্বি ভাইয়া শোনো। রাব্বি ভাইয়া আমার দিকে তাকাতেই আমি ভেঙচি কেটে দেই। এক দৌড়ে রাইসা আপুর রুমে। এই মেয়েকে আমি আজও বুঝতে পারলাম না। মাত্র কান্না করছিল, আবার এখন ভেংসি কেটে চলে গেল। ওর ফাজলামো কখনো যাবে না। আমি ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। কে রে, তুই এভাবে দৌড়ে কোথা থেকে আসলি? আর তোর গালে হলুদ কেন? আর কোথা থেকে? তোমার রাক্ষস ভাইয়ের রুম থেকে। তুমি যে হলুদ তোমার ভাইয়ের গালে লাগিয়েছো সেটা দেখে আমি হেসেছি বলে আমার গালেও লাগিয়ে দিয়েছে। রাব্বি তোকে হলুদ লাগিয়ে দিল? আমি তো বিশ্বাসই করতে পারছি না। সত্যি বলছি। আর জানো আপু, তোমার ভাইকে কি বলে বোকা বানিয়েছি? তুই না বললে আমি কি করে জানবো? কান্নার অভিনয় করে বলেছি আমার এক বান্ধবী বলেছে কোনো ছেলে যদি কোনো মেয়েকে হলুদ লাগিয়ে দেয় তাহলে তাকে বিয়ে করতে হয়। তোমার ভাই শুনে তো বোকার মতো আমার দিকে তাকিয়েছিল। তুই পারিস বটে। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, যা ফ্রেশ হয়ে আয়, ঘুমাবি। আমি তোমার রুমে ঘুমালে দুলাভাই কোথায় ঘুমাবে? তোর দুলাভাই রবিনের রুমে ওর সাথে ঘুমাবে। আমি ফ্রেশ হতে গিয়ে আয়নার দিকে তাকিয়ে আছি। আমার রাগী হবু বরটা আমার গালে হলুদ লাগিয়ে দিয়েছে। এত তাড়াতাড়ি তো এটা ধুয়ে ফেলা যাবে না। আমি চোখ বন্ধ করে গালে হাত রেখে রাব্বি ভাইয়ার একটু আগে আমাকে ছোঁয়া অনুভব করতে থাকি, কিন্তু বেশি সময় অনুভব করতে দিল না আমার ফাজিল ননাসটা। গালে পানি না লাগিয়ে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ি।
বরযাত্রী যাবার জন্য সবাই রেডি হয়ে বাইরে অপেক্ষা করছে। চুল ঠিক করে রুম থেকে বের হতেই প্রথমে চোখ যায় ফাতেমার দিকে। আকাশি নীল রঙের একটা লেহেঙ্গা পরেছে। একবার আমার দিকে তো একবার ওর দিকে তাকাচ্ছি। এটা কি করে হয়ে গেল? আমিও আকাশি নীল রঙের পাঞ্জাবি পরেছি। আপু আমার কাছে এসে ফিসফিস করে বলে, ভাই কাহিনী কি? দুজনে ম্যাচিং করে ড্রেস পরেছিস। আপু আমি কি দেখছিলাম নাকি ও কি রঙের ড্রেস পরেছে? তবে যাই বলিস, তোদের দুজনকে পাশাপাশি খুব সুন্দর লাগবে। হয়ে গেছে তোর, লেট হয়ে যাচ্ছে, চল। বলে সবাই গিয়ে গাড়িতে উঠে ভাইয়া আর দুলা ভাই, আপু আর কিছু কাজিনস এক গাড়িতে, আমি আমার গাড়িতে। পাশেই ফাতেমা বসে আছে। আমার গাড়িতে কারো ওঠার সাহস নেই, বাকিরা বাসে। তুই আমার সাথে কেন এসেছিস? আমি তোমার সাথে যাব তাই। এই ড্রেসে খুব সুন্দর লাগছে। এখন তোকে মেরে রাস্তায় ফেলে দিয়ে গেলে কেমন হবে? দেখো তো, তুমি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছ। আমি কিন্তু তোমার সাথে গেলে সেফ থাকবো, তাই উঠেছি। ভাইয়া কিছু না, গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। কিছু সময় পর বিয়ে বাড়িতে এসে পৌঁছাই। আমি গাড়ি থেকে নেমে ভাইয়ার হাত ধরে হাঁটছি। একবার আমার দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। দেখতে দেখতে বিয়ের কাজ শেষ হয়ে যায়। আমি পুরোটা সময় রাব্বি ভাইয়ার হাত ধরেই ছিলাম। রাব্বি ভাইয়া কিছুই বলেনি। বিয়ে বড় ভাইয়ার হলেও সবাই কেন জানি আমাদের দিকে তাকিয়েছিল। বিয়ের সময় ভাই আর আব্বু আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে। সব শেষে ভাবিকে নিয়ে বাসায় চলে আসি। আজ কিছু মেহমান কমেছে, বিয়ের অনুষ্ঠান শেষ, অনেকেই ওখান থেকেই চলে গেছে, কেউ কিছুক্ষণ আগে গেছে। আমি ছাদে দাঁড়িয়ে রাতে সৌন্দর্য উপভোগ করছি। পেছনে কারো আসার শব্দে পেছনে তাকাই, ফাতেমা এসেছে। আবার আগের মতো সামনের দিকে তাকিয়ে আছি। এত রাতে এখানে কি করছো? ভাইয়ার বিয়ে হয়ে গেছে, তোমার হয়নি, তাই মন খারাপ হচ্ছে? তুই কখনো ভালো হবি না? ছোটবেলার মতো এখনো ফাজিলি রয়ে গেলি। আমার মতো একটা ভালো মেয়ে তুমি খুঁজে পাবে? ভালো আর তুই শয়তান বলে আমি ভালো মানুষ। শেষের কথায় কি বললে? এত আস্তে কেন বললে? ভয় পাও আমাকে? দ্য গ্রেট অ্যাংরি ম্যান রাব্বি চৌধুরী আমাকে ভয় পায়? ওয়াও, সো ফানি। তোকে কি আমি ভয় পাই? হা হা হা। তুমি হাসতে পারো নাকি? কেন, আমার হাসা বারণ নাকি? না, তেমন না। তোমাকে তো রেগে থাকা ছাড়া এখনো পর্যন্ত দেখিনি, তাই জিজ্ঞেস করলাম। হয়ে গেছে। কি হয়েছে, ছেলে নাকি মেয়ে? হয়ে গেছে সেটা তো তুই ভালো জানিস, কারণ হবে তো তোর, আমার না। তাও অবশ্য ঠিক বলেছো। এই কি বললে তুমি? আমার হবে মানে? আমার কি এখনো বিয়ে হয়েছে নাকি? তোর সাহস তো কম না, আমার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলছিস। মাথায় তুলে সোজা নিচে আসার মারবো। এই রাক্ষসের বিশ্বাস নেই। দেখা যাবে সত্যি সত্যি নিচে ফেলে দেবে। ভালোই ভালোই আমি এখান থেকে চলে যাই। উল্টো ঘুরে এক কদম সামনে এগোতেই পেছন থেকে রাব্বি ভাইয়া বলে, এই যেখানে আছিস সেখানে দাঁড়া। আমি ভয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। এখন যে কি হবে সেটাই ভাবছি, কিন্তু ভাইয়া যা করলো, আমি তো হার্ট অ্যাটাক করার অবস্থা। আমার সামনে দাঁড়িয়ে আমার কপালে আর ঠোঁটে ওনার ঠোঁট ছুঁয়ে চলে গেল। আমি পাথর হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। চোখ রীতিমতো বের হয়ে আসার অবস্থা। আমি কি জেগে আছি নাকি ঘুমিয়ে গেছি? কোনো রকমে নিচে এসে আপুর রুমে এসে বেডে বসে আছি। কে রে, কি হয়েছে তোর? এভাবে বরফের মতো জমে আছিস কেন? তোমার ভাই আমাকে চুমু খেয়েছে আপু। কি রাব্বি তোকে চুমু খেয়েছে? আমি মুখে হাত দিয়ে আপুর দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেই। আনমনে কি বলে ফেললাম। আপু হাসছে। তার মানে রাব্বি তোকে ভালোবাসে। আচ্ছা, তুই আমার ভাইয়ের বউ হয়ে যা। তোমার ভাই তো ভালোবাসি বলেনি, সোজা বিয়ে। আগে অ্যাকশন করে ফেলেছে। কিরে, কি হয়েছে তোর? এভাবে বরফের মতো জমে আসছিস কেন? তোমার ভাইয়ের চুমু খাওয়ার পর আমি কোথায় আছি, কি বলছি, কি করছি জানি না। আমাদের কথার মাঝে ফুপি আপুর রুমে আসে। আমাকে এভাবে বসে থাকতে দেখে বলে, কিরে, ওর কি হয়েছে? এভাবে হাত পা একসাথে করে বসে আছে কেন? কিছু না আম্মু, ওর নাকি শীত করছে। তুমি কিছু বলতে এসেছো?
হ্যাঁ, কাল তো বউ ভাতের অনুষ্ঠান। আমি তো তোর ছোট ভাইকে কিছু বলতে পারবো না, কখন রেগে যাই বুঝতে পারি না। তুই ওকে বলিস তো কাল নিজের দাঁড়িয়ে থেকে যেন সব করে। আচ্ছা বলবো, অনেক রাত হয়ে গেছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। ফুপি চলে যায়। আমি এখনো সে আগের মতোই কাচুমাচু হয়ে বসে আছি, আর একটু আগের রাব্বি ভাইয়া যা করেছে সেটা ভাবছি। এই, তুই তোর রুমে গিয়ে ঘুমা, তোর দুলাভাই চলে আসবে। আজকে রাতে কি আর ঘুম আসবে আপু? তোমার ভাই যা করেছে। আপু হাসতে থাকে। আমি আমার রুমে এসে দরজা বন্ধ করে ঘুমানোর বৃথা চেষ্টা করছি। বউ ভাতের জন্য আমার রুমের পাশে যে সুইমিং পুল আছে সেখানে সব কিছু করা হচ্ছে। অনেক জায়গা নিয়ে সুইমিং পুলটা। আমি মোবাইলে ম্যানেজারের সাথে কথা বলছি। মোমবাতি জ্বালিয়ে সুইমিং পুলের কাছে এসেছি। রাব্বি ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। এই গরমের মধ্যেও লোকটা গলায় মেয়েদের মতো ওড়না ঝুলিয়ে রেখেছে। আমি মোমগুলো টেবিলের উপর রাখি। হঠাৎ ভাইয়া চেয়ারে বসতেই ওনার গলায় থাকা ওড়নাটা মোমের উপর এসে পড়ে, আর সাথে সাথে ওড়নায় আগুন লেগে যায়। কিন্তু ওনার তো সেই দিকে খেয়ালই নেই। কি করব বুঝতে পারছি না। আগুন না নিভালে পরে সমস্যা হয়ে যাবে। কোনো উপায় অন্তর না পেয়ে দিলাম এক ধাক্কা, শুধু সুইমিং পুলে গিয়ে পড়লো। হুট করে কেউ পেছন থেকে ধাক্কা দেয়, তাল সামলাতে না পেরে সুইমিং পুলে পড়ে যাই। চুল ঝেড়ে ওপরে তাকিয়ে দেখি ফাতেমা দাঁড়িয়ে আছে। রাগে আমার মাথা গরম হয়ে গেছে। সুইমিং পুল থেকে উঠে ফাতেমাকে কোলে নিয়ে ফেলতে গেলে ও আমার গলা জড়িয়ে ধরে। ওকে নিয়ে আবার পরে যাই। পানির মধ্যেই দাঁড়িয়ে আছি, আর ফাতেমা এখন আমার কোলে গলা জড়িয়ে ধরে আছে। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। কিরে, তোরা দুইটা এখানে গোসল করছিস কেন? আর ফাতেমা তো সাঁতার জানে, তুই ওকে কুলে নিয়ে আসছিস কেন? তোর দুলাভাই চলে আসবে। আম্মু, তুমি এটা বুঝবে না। ভাই, তুই আরো কিছু সময় এভাবে থাক। এভাবে থাকতে হবে না, পরে ঠান্ডা লেগে যাবে। উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আয় গিয়ে। বলে ফুপি চলে আসে। আম্মু আমাদের এই অবস্থার ছবি তুলে ফেলে। তুই আমাকে ধাক্কা দিলি কেন? তোর জন্য আমার মোবাইলটা পানির মধ্যে পড়ে গেছে। এখন তুই আমাকে সেম মোবাইল কিনে দিবি। 1.5 লাখ টাকা আমি কোথায় পাবো? সেটা আমি কি করে বলবো? তোর জন্য আমার মোবাইল গেছে, তুই এনে দিবি। তাহলে তুমি আমাকে টাকা দিও, আমি এনে দিব। আমি কি তোর বর নাকি যে আমি তোমাকে টাকা দিব? বর্ণা হলে কাল রাতে আমাকে কিস করলে কেন? ঠিক আছে, তোর মোবাইলে দিতে হবে না। ধাক্কা কেন দিয়েছিস সেটা বল। তোমার ওড়নায় আগুন লেগে গিয়েছিল, তাই কোনো উপায় না পেয়ে ধাক্কা দিয়েছি। এভাবে সারাদিন কোলে উঠে থাকবে নাকি? নাম কোল থেকে। উপরে তুলো, তারপর নামবো। আমি ফাতেমাকে নিয়ে ওপরে উঠে আসি। আপু এসব ভিডিও করছে। আপুর জায়গায় অন্য কেউ হলে এতক্ষণ মোবাইলটা ভেঙে ফেলতাম। ফাতেমাকে কোল থেকে নামিয়ে দিয়ে আমি আমার রুমে চলে আসি। ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হতেই মোবাইলটা বেজে উঠলো। মোবাইল হাতে নিয়ে দেখি রাব্বি ভাইয়া কল করেছে। মুচকি হেসে কল রিসিভ করি। বলো। কোথায় ছিলি তুই? কয়বার কল করেছি? আমি তো গোসল করছিলাম, কিন্তু তুমি এতবার কল কেন করেছো? তোর বেডের ওপর দেখ, একটা শপিং ব্যাগ আছে, ওটার ভেতরে একটা ড্রেস আছে, ওটা পরে বাইরে আসবি। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দেয়। আমি মোবাইল রেখে গিয়ে প্যাকেটটা খুলে দেখি একটা ব্ল্যাক শাড়ি, সাথে একটা চিরকুটে লেখা ছিল, আজকে যদি তোর পেট দেখা যায় তাহলে আমি তোর অবস্থা খারাপ করে দিব। শাড়িটা বুকে জড়িয়ে ধরি। ভালোবাসি সেটা বোঝাতে চায়, কিন্তু বলতে চায় না, শয়তান একটা। আমি শাড়ি রেখে চুল মুছে নেই, শাড়ি পরে ভালো করে পিন দিয়ে সব জায়গায় আটকে নেই। আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি সব ঠিক আছে কিনা। ঠিক আছে। নাভি তো দূরের কথা, পেটের কোনো অংশই দেখা যাচ্ছে না। ব্ল্যাক পাঞ্জাবি, ব্লু জিন্স, হাতে ব্ল্যাক ওয়াশ পরে নেই। চুলগুলো ঠিক আছে। রুম থেকে বের হতেই দেখি ফাতেমা ওর রুম থেকে বের হচ্ছে। আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি। অপরূপ সুন্দর লাগছে আজকে ওকে। আমি ওর কাছে গিয়ে ওর সামনে দাঁড়াই, একটু ঝুঁকে কানের কাছে গিয়ে বলি, আমি ছাড়া কারো নজর যেন না লাগে। ভাইয়ার কথা শুনে লজ্জায় মাথা নিচু করে আছি। এই লোকটার মুখে কিচ্ছু আটকায় না। আমি ওনাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে ওনার হাতের মাঝে আমার হাত রেখে ওনার দিকে একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নেই।
বাসায় সকল গেস্ট চলে এসেছে। ভাইয়া ভাবি স্টেজে বসে আছে। আমি আমার বিজনেস পার্টনারদের সাথে কথা বলছি। ফাতেমা আপুর সাথে দাঁড়িয়ে আছে। কি রে, আজও ভাইয়ের সাথে ম্যাচিং করে পড়েছিস? দুজনের মধ্যে সামথিং সামথিং নাকি? এখনো কেউ কাউকে কিছু বলিনি, তবে দুজনেই তোমার মতো বুঝতে পারছি। আর এই শাড়ি রাব্বি ভাইয়াই দিয়েছে। বিয়ের পর বরকে ভাই বলে ডাকবি নাকি তুই? আপুর কথায় লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি। তোরা এখানে বসে গল্প করছিস, গিয়ে দেখ মেহমানদের কিছু লাগবে কিনা। ফাতেমা তুই এখানেই থাক, ভাই যদি তোকে এসব করতে দেখে আবার রেগে যাবে। ভাই রেগে মানে? রাব্বি কেন রেগে যাবে? কারণ আমাদের ফাতেমাকে ভাই পছন্দ করে। সত্যি আমি খুব খুশি হয়েছি। এই ছেলেকে নিয়ে আমি সবসময় চিন্তায় থাকি যে রাগী কোন মেয়ে ওকে সহ্য করবে। আমাদের ফাতেমা যখন রাব্বিকে আগে থেকে চিনে, তাহলে আর সমস্যা নেই। এইসব ঝামেলাগুলো আগেই মিটুক, তারপর আমি আপা দুলা ভাইয়ের সাথে কথা বলবো। বলেই ফুপি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে চলে যায়। আপু আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে চলে যায়। আমি এক এক জায়গায় ঠায় দাঁড়িয়ে আছি। নিজে সবার সাথে কথা বলবে আর আমাকে বারণ করবে। রাক্ষস কোথাকার। কিরে, মনে মনে আমাকে বকছিলি নাকি? হঠাৎ ভাইয়ের কণ্ঠ শুনে চমকে উঠে পাশে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে। না, আমি তো কিছু ভাবছিলাম না। তুমি কোথায় ছিলে? এখানেই, আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে। তুমি দাঁড়াও, আমি ফ্রিজ থেকে নিয়ে আসছি। বলেই ফাতেমা চলে যেতে নেয়। আমি ওর হাতটা ধরে কিছুটা কাছে এনে বলি, এই তুই কখনো বড় হবি না? এখানে ছোটর কি আছে? তুমি মিষ্টি খেতে চাইলে আমি তো আনতে যাচ্ছি। আরে গাধি, আমি কি ওই মিষ্টির কথা বলেছি নাকি? আমি তো এই মিষ্টির কথা বলেছি। বলেই আমার ঠোঁট চোখের ইশারায় দেখিয়ে দেয়। আমি মুখের উপর হাত রেখে বলি, না। চুপচাপ আমার সাথে আয়। বলে আমি ফাতেমার হাত ধরে আমার রুমে নিয়ে আসি। দরজা বন্ধ করে দিয়ে ফাতেমা ভয়ে ভয়ে পিছনে যায়। আমি ওর দিকে এগিয়ে যাচ্ছি। দেখো ভাইয়া, এটা কিন্তু ঠিক না। কেউ দেখলে খারাপ ভাববে। আমি আমার হবু বউকে কিস করব, কে কি বলবে সেটা আমি দেখে নেব। রাব্বির মুখে হবু বউ শুনে দৌড়ে এসে ওর গলা জড়িয়ে ধরি। আমি নিজে ওর ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দেই। 5 মিনিট পর ছেড়ে দিয়ে দুজনে হাঁপাচ্ছি। আমার আসার সময় কিছু বললি, রুমে আসার পরও কত কথা, কিন্তু এটা কি ছিল? তুমি আমাকে হবু বউ বলেছো, এর মানে তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি। তাই নিজেকে আর তোমার থেকে দূরে রাখতে চাই না। আমি ফাতেমাকে জড়িয়ে ধরি। কিছু সময় পর দুজনে বাইরে চলে আসি। দেখতে দেখতে বউ ভাতের অনুষ্ঠান শেষ হয়ে যায়। ভাইয়া ভাবিকে নিয়ে তার শ্বশুর বাড়ি। আত্মীয় স্বজনরা চলে গেছে সবাই, শুধু মামি মামা আর ফাতেমা ছাড়া। সন্ধ্যা এখন, সবাই হলরুমে বসে গল্প করছি। দুলা ভাই, এই মাসের শেষের দিকে আমি ফাতেমাকে আমার রাব্বির বউ করে আনতে চাই। আমি একটু অবাক হলাম। আম্মু হঠাৎ বিয়ের কথা বলছে। কিছু কি জানে নাকি আম্মু? মামা মামি বলে তাদের আপত্তি নেই। ফাতেমা লজ্জা পেয়ে দৌড়ে আপুর রুমে চলে যায়। এখন কিন্তু আর আগের মতো কারণে অকারণে রেগে গেলে হবে না। নিজের রাগকে কন্ট্রোল করতে হবে। যা মামা মামির পা ছুঁয়ে সালাম কর। আমি উঠে মামা মামিকে সালাম করি। দুজনে আমার মাথায় হাত রাখে। বুকের ভেতর ধুকপুকটা ক্রমশ বেড়েই চলেছে। এত তাড়াতাড়ি এত কিছু হয়ে যাবে ভাবতেই পারিনি। হঠাৎ দরজা খুলে রাব্বি ভাইয়ার ভেতরে প্রবেশ করলো। কিরে, তুই খুশি তো এই বিয়ে হলে? আমি কিছু না বলে দৌড়ে এসে ভাইয়ার বুকে মাথা রাখি, শক্ত করে জড়িয়ে ধরে থাকি। তোর নিঃশ্বাসে তো নেশা আছে। আমি কিন্তু নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। এই পচা ছেলে, চুপচাপ আমাকে জড়িয়ে ধরে রাখো, কোনো কথা বলবে না। আমি তোমার বুকে থাকবো। তোমাদের লাইলি মজনুর প্রেম করা হলে আমি ভিতরে আসতে পারি? আপুর কণ্ঠ শুনে ফাতেমা আমাকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। লজ্জায় রীতিমতো লাল হয়ে যাওয়া শুরু হয়ে গেছে। আপু, তোর আর আসার সময় হলো না? বউয়ের সাথে একটু রোমান্স করব, তুই এসে প্যাঁচ লাগিয়ে দিলি। তোর বউকে নিয়ে তোর রুমে গিয়ে রোম্যান্স কর, আমার রুমে কেন? এখন তুই আমি ফাতেমার সাথে গল্প করব। পাগল নাকি? মাত্র বিয়ে ঠিক হলো, বিয়ের আর বেশি দিনও বাকি নেই। আমার ওর সাথে অনেক কথা আছে, তোর সাথে পরে গল্প করব। বলে রাব্বি ভাইয়া আমাকে কোলে তুলে নেয়। আপু হা করে তাকিয়ে আছে। আমি তো
লজ্জায় পারছি না ওনার মাঝে নিজেকে ডুবিয়ে দিই। আমাকে কোলে করে নিয়ে আপুর রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসে, সোফায় বসিয়ে দিয়ে আমার পাশে বসে। আপুর সামনে এমনটা না করলে হতো না। আপু কি ভাবছে এখন? আপু ভাবছে তার ভাই বউ পাগল হয়ে গেছে। হঠাৎ করে রাগী রাক্ষস থেকে রোমান্টিক হয়ে গেলে কেন? এখন থেকে যদি রোমান্টিক হওয়া শুরু না করি, বিয়ের পর তো তুই ভয়ে কাছে আসবি না, আর আমিও তোকে আদর করতে পারবো না। তাহলে আমাদের ক্রিকেট টিম হবে কি করে? ক্রিকেট টিম মানে কি? মানে তোর আর আমার বাচ্চারা। ইস, শখ কত! একটা কিংবা দুইটা হবে, এর বেশি না। কেন, তুই বুঝি এর চেয়ে বেশি পারবি না? যাও তো, পচা ছেলে একটা, শুধু পচা পচা কথা বলে। আচ্ছা, তোমাকে সবসময় চুপচাপ আর রাগে লুকিয়ে দেখেছি, হঠাৎ করে এত রোমান্টিক হবার কারণ? এত সুন্দর বউ যার আছে, সে যদি রোমান্টিক না হয় তাহলে কে রোমান্টিক হবে? ফাতেমা আমার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে, আমি ওর কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরি। আপনারা আরও কিছু দেখবেন নাকি? আপাতত বিদায় নিন, আমার হবু বউয়ের গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ুন। ওই ডাকছে আকাশ, যদি একটু তাকাস, মনের ধনু রং এঁকেছি। ওই এক মুঠোনে উড়ো হাওয়ার মিছে তোরা সোহাগ মেখেছি। একবার আলতো ছোঁয়ায় তোর ওই খালি পায় বালিয়ারি হয়ে মরেছি। যদি বাঁচতে বলিস সব মিথ্যে নালিশ, আমি 1000 বছর বেঁচেছি।